দাঁড়াও দাদা, আমি কমসার করে বৌদির হস্তি ভাসিয়ে দিয়ে একটু তরপাল করে আছি। তাই যা, আমার পার্বতী অকালে চলে গিয়ে আমাদের একমাত্র শিশু সন্তান ভাস্করকে তার মুখাগ্নির সুযোগটুকু পর্যন্ত ছিল না, তাই তার অন্তিম ক্রিয়াটুকু তুই সম্পন্ন কর ভাই। এই কথা কেন বলছো দাদা? রাস্তা থেকে তুলে রেখে গেল আমাকে সন্তান করে মানুষ করেছিল। সেই ছোট্ট থেকে দেখেছি তুই কাকাবাবুই নয়, তুমি আমার অন্নদাতা পিতা। আমার বিজনেসের পাওয়ার ম্যাটার নিয়ে আমি তোর হাতে তুলে গিয়েছি। আমার কাছে তোর একটাই মাত্র পরিচয়, তুই আমার ভাই। যা ভাই, যা তোর দায়িত্ব। এক্ষুনি যাচ্ছি দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। আমার বৌদির আত্মাকে তুমি শান্তি দাও মা, শান্তি দাও। মা মাগো, এই মাঘী পূর্ণিমায় কেউ আসে তোমার মুখে খুশিতে অবগাহন করে পুণ্য সঞ্চয় করতে, আবার কেউ আসে আমাদের মতো চোখের জলে তোমার ক্ষতি বাড়িয়ে দিতে। এত সব দেখো তোমার মনটাকে বিদ্রোহ করে ওঠে না মা? তুমি কি চিরকাল এমনি ভাবে নীরবে নিঃশব্দে শুধু পুণ্য তো গঙ্গা হয়ে বয়ে যাবে? অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে তুমি গঙ্গা হয়েছ গেল। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি গঙ্গা হয়েছ গেল। এবার চলো দাদা। যেতে তো হবে রে ভাই, যেতে তো হবেই, কিন্তু যুধিষ্ঠির আমার ভাস্কর ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে আবার বিয়ে করতে হবে দাদা। কি বলছিস? কি বলছি ভেবে দেখো দাদা, আমরা দুজনে ব্যবসার কাজে ব্যস্ত থাকবো, তাহলে কেউ দেখাশোনা করবে। তুই বলছিলাম না না, যুধিষ্ঠির কখনো হতে পারে না। পার্বতী রাক্ষসত্যাগের কথা ভুলে গিয়ে স্বার্থপরের মতো আমার বিয়ে করে আমার ভাস্করের দায়িত্ব আমি কোনো সৎ মায়ের হাতে তুলে দিতে পারবো না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয়, কারণ আমি জানি এদিকে শতকরা 99 জন সৎ মা তার সৎ ছেলের সঙ্গে কখনো সৎ ব্যবহার করে না। তাহলে ভাস্করের ভবিষ্যৎ আমি তোর সাথে তুলে দেবো। আমার হাতে। তুমি কি বলছো দাদা? বলছি আগামী মাসে তোর বিয়ে দিয়ে সেই নতুন বৌমার হাতে আমি আমার ভাস্করকে তুলে দেবো। দাদা, তোরা কি আমাকে ফিরিয়ে দিবি? পারবি না আমার দেওয়া এই দায়িত্বটুকু পালন করতে? কিন্তু দাদা, আমি ওর পর থেকে ঘুরে আনা সহায় সম্বলী মানুষ, তোমার মতো কল্পতরু ছেলে আছে ঠিকই, তাই বলে এত বড় গুরু দায়িত্ব পালন করার জন্য তোকে আমি সর্বশক্তিমান করে গড়ে তুলবো। আজই আমার সম্পত্তির অর্ধেক আমি তোর নামে রেখে কিন্তু দেবো। দাদা, এত বড় গুরু দায়িত্বের কাছে তোমার অর্ধেক সম্পত্তি সামান্য রত্তি দাদা। আমার বল কি চাস? আর তোমার ওই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার চাই। আমি কলেজ যুধিষ্ঠির, ওই মিথ্যের বসত করে আমার চাওয়া শেষ নেই। আমি স্বীকার করবো গন্ডর, লুট করবো রাজার ভান্ডার। যুধিষ্ঠির, তুই কি ভুলে গেছিস যে আমি আমার অন্নদাতা, আমার সর্বকাল জীবনের ভগবান। তাই যদি মনে থাকিস তাহলে তুই কি আমাদের এই পৃথিবীর লেখা আমি চিরতরে সঙ্গ করে দেব। ওটা কুকুরের সঙ্গে রুটি কাটাকাটি করে খাচ্ছি, সেখান থেকে আমার বাবা উলঙ্গ অবস্থায় তোকে তুলে নিয়ে এসে আমারই ভাইয়ের মতো করে মানুষ করেছে। হঠাৎ বাবা একদিন হার্ট অ্যাটাকে মারা গেলেন। তারপর তোমাকে আমি বুঝতেই দিইনি কোনোদিন যে তুই আমার আপন ভাই নস। বন্ধ করো, বন্ধ করো তোমার ওই পুরোকে চাও। ওই সস্তার সেন্টিমেন্টের কথা শুনে তুমি আমায় দুর্বল করে দিতে পারো না। দুর্বল করতে চাই না, আমি তোকে শুধু এইটুকু বলতে চাই, আমাদের এত বড় আত্মত্যাগের প্রতিদান যদি এই হয় তাহলে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোকে দিয়ে দেবো। বিনিময়ে বিনিময়ে তুই আমাদের দুজনকে বাঁচতে দে ভাই। শত্রু শেষ, আমি রাখবো না। আমি তোকে কথা দিচ্ছি, আমরা দুজন দূরে বহু দূরে চলে যাবো। জীবনের কোনোদিন তোর সামনে এসে দাঁড়াবো না। এই বিজ্ঞানের যুগে সারা পৃথিবীটা 1 ঘন্টায় ঘুরে আসা যায়।
সুতরাং দূর বড় কিছুই নেই, আছে শুধু সেই পরলোকে তোমাকে নামি। তাড়াতাড়ি সন্ন্যাসের না করো না, মনে হচ্ছে শয়তানদের কাল হারাতে এই পূর্ণতম গঙ্গা দীর্ঘ নিত্যি দেয়। ওই দেখো, মনে হচ্ছে না পুরো একটা মানুষ মনে হয়েছে। ওদিকে তাকিও না, এমন ভাবে স্নান করো যেন কিছুই না করে কোনো কিছুই শোনি। তাই বলে এইভাবে প্রকাশ্য দিনের বেলায় লোকের মাঝখানে একটা মানুষ খুন হয়ে পড়ে থাকবে? যে দেশের শান্তি রক্ষক পুলিশ সাধারণ মানুষকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে বস গ্যাস করে সে দেশের রূপকৃতি এত প্রকাশ্যে খুন করবে, এটার অবাক হওয়ার কি আছে? ওই তো হাজার হাজার মানুষ খাজুর মতো দাঁড়িয়ে আছে, এর কি কেউ কোনো প্রতিবাদ করবে না? না করবে না, কারণ প্রতিবাদ শব্দটা যদি অচল, আর যদি কেউ প্রতিবাদ করে তার অবস্থা হবে শাসক বাপির মতো। নয়তো পুলিশ তাকে উগ্রপন্থী কিংবা মাওবাদী বলে গ্রেফতার করবে। ও সব ঝামেলা না গিয়ে চলো তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই চলো, তাই চলো। এবার ওই বৃষ্টিকে চটাকে তোমরা তোর বিশ্বাস করছে অরবেটা নিয়ে করে আমি হব চৌধুরী ডাক্তারের মালিক যুধিষ্ঠির দাস। কথাই বলে শত্রু শেষ রাখতে নেই, শেষ করে দাও। দেখো শঙ্কর নামে ওই চৌধুরী তোমার বংশের এক ঘটে বেশি যুগে গঙ্গার ভয়ঙ্কর সাথে বাঁচিয়ে দিয়ে নিষ্প্রদীপ করে দিলাম। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি এই শিশুটিকে গঙ্গার জলে ডুবিয়ে মারতে চেয়েছিল ওই শয়তান। ওই শয়তানের সঙ্গে বলে ওকে তো শেষ করবে, তার সঙ্গে আমাদের দুজনকেও একেবারে শেষ করে দেবে। তাড়াতাড়ি তোমার শাড়ির আচল চাপা দিয়ে পালিয়ে চলো কোথা। ওই সর্বগ্রাসী গঙ্গা তোমার প্রদীপকে নিভিয়ে দিয়েছে, এবার এখানে পরে হাহাকার করতে করতে তোমার গঙ্গা প্রাপ্তি হোক। আমি চললাম তোমার সুখের সাম্রাজ্যের সম্রাট হয়ে সুখে রাজত্ব করতে। ও মা, তাড়াতাড়ি ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। মা, বাবা, আরে এসব গেলে কোথায়? না, আজ দেখছি নীলকে ট্রেনটা ফেল করবো। মা, ও মা। ওরে ম্যামে করে টাকাটা কবে বন্ধ হবে? বয়সটা কম হলো না, এই বয়সে সবসময় ম্যামে করে ডাকতে তোমার লজ্জা করে না? না, করে না, কারণ তোমার মা তোমাকে ঔষধ খাইয়ে বস করে রেখেছে। যুক্তি দিয়ে তুমি ওকে বলে বোঝাতে পারবে না। তবু আছে আমার কথা বর্ণে বর্ণে সত্য। সত্য নয় গর্ত, আই মিন কবর। শিক্ষিতা মেয়ে হয়ে এইসব রুচিহীন কথা বলে নিজের কবর তুমি নিজেই খুঁড়ছো। জয়দেব, তোমার মায়ের খাওয়া ঔষধের মুহূর্ত দিন কেটে যাবে, সেদিন তোমার মুখে থাকবে আমার মুখে না করে তাড়াতাড়ি ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর যদি না পারো তাহলে বলে দাও, আমি না খেয়ে অফিসে চলে যাচ্ছি। দিচ্ছি, কিন্তু বলতে পারো কি হবে তোমার ওই ছাই পাশ অফিস করে পরিশ্রম করে শুধু শুয়োরের পালের ভোজন করানো? তারপরে তুমি বলতে চাও আমার বাবা মা ভাই বোন এরা সব শুয়োরের পর? কি শুয়োরের পালের একটা দাম আছে, তাদের বিক্রি করলে কিছু পয়সা পাওয়া যায়। মারো, আমাকে মেরে শেষ করে ফেললো। আমি তো অস্ত্র চিৎকার আমি কিন্তু তোর কাছে এত আশা করি। আমার ছেলে হয়ে তুই তুই সংসারের লক্ষ্যের গায়ে হাত তুলে তুই আমার বংশের মুখে কালি মালে বল করেছিস। তোর অপরাধ তোমারও অযোগ। কিন্তু বাবা, আপনি কি জানেন আপনার লক্ষ্মী প্রতিমা বৌমা কি বলেছ আর কি বলবে তা আমার জানার প্রয়োজন নেই। আমি শুধু জানি আপনার জানাটা এখানে না বললেও চলবে, কারণ আপনার মতো মানুষের মনের কথা জানতে আমার বাকি নেই। ঠিকই বলছি, কারণ মারবার জন্য ছেলেকে লেলিয়ে দিয়ে আপনার এই মেকি দরকার অন্য কোথাও দেখা দেন আমার সামনে কি বলি শয়তানি, অস্ত্রকে আমি শেষ করে ফেলবো। আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে তোর জিপটা একটু কেঁপে উঠলো না? তুই না ফার্স্ট ক্লাস কাজ হয়েছে। তার জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা।
কিন্তু এটা তো মিথ্যে ভাইজান। অন্যায় করা আর অন্যায়কে সহ্য করা দুই সমান অপরাধ। তুই আজ আমার জ্ঞান দিচ্ছিস জয়দীপ? এটা জ্ঞানের কথা নয় বাবা, এটা জ্ঞানের কথা নয়। শিক্ষিত আর উচ্চশীল পরিবারের মেয়ে হয়ে আপনার এই বৌমা এই সংসারে গিয়ে ব্যবহার করে চলেছে, তারপরেও তোর চুপ করে থাকা উচিত। বিকৃত শিক্ষার অন্ধকার গহ্বর যখন মানুষকে হাতছানি দেয়, তখন শত সুশিক্ষার বাণী থাকে সে পথ থেকে ফিরিয়ে আনতে পারে না, ফিরিয়ে আনতে পারে না। আর মাস্টারি করতে হবে না। সারা জীবন তো স্কুলে মাস্টারি করেছেন, ছাত্রদের জ্ঞানের গুলি আউড়িয়ে কি এমন উন্নতি করেছেন সেই সংসারের বুকে আমার জ্ঞানের গুলি ঝাড়ছেন। সত্যি বেশি প্রচারতা করলে তোমাকে আমি মারবে। এই তো আর নতুন কথা কি, কিন্তু তার আগে তোমার মাস্টার মশাই বাবাকে জিজ্ঞাসা করে দেখো, উনি সারা জীবন স্কুলে মাস্টারি করে সত্ত্বেও আজ পর্যন্ত সংসারে আমার ভিখারির কথা কেন? তুমি ঠিকই বলেছো বৌমা, উনি সত্যি আজ পথে ভিখিরি। তিনটে ছেলেকে উপযুক্ত মানুষ করতে কি যে মানুষ করে গড়ে তুলেছেন সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। দুজন বেকার বাঙুলে আর একজন ভালো চাকুরে তোমার স্বামী, যাকে নিয়ে তুমি গর্ব করতে পারো। গর্বে তোমার মুখটা একদম ফুলে উঠছে। এমন বাপের সুসন্তান, এমন মায়ের সুপুত্র ভারতে দুটি মিলবে না। তোমার আক্ষেপটা যে কোথায় তা আমি জানি বৌমা। যা ওসব কথা বার্তা। জয়, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে বাবা, চল আমি তোকে ভাত করে দিচ্ছি। চল বাবা, আমি অফিসে চলে যাচ্ছি, লেগে বড্ড দেরি হয়ে যাবে। তবুও তুই ভাত খেয়ে অফিস যাবি। তুই না খেয়ে গেলে তোর মা যে সারাদিন না খেয়ে থাকবে বাবা। ঠিক আছে, দেরি হলেও আজ আমি ভাত খেয়ে অফিসে যাবো। তাহলে আসছি বাবা। মা, তাড়াতাড়ি এসো। জয় জয়, আমি এক্ষুনি যাচ্ছি। না, আপনি যাবেন না, দাঁড়ান। হাত দিতে আপনাকে যেতে হবে না, কারণ গিয়েই যাবো সবাসে বৌমার নামে ছেলের গানে বীজ ঢালবেন। তাই ভাত দিতে আমি যাচ্ছি। ছেলের কানে বীজ ছেলে সংসার থেকে আমি বিষময় করে তুলবো। এ কথা তুমি বলতে পারলে বৌমা? কেন বলবো না? যে নিজের ছেলেকে ঔষধ খাইয়ে বশ করে রাখতে চায়, তার অসাধ্য কাজ এ জগতে কোনো কিছুই নেই। তাই আপনার মতো কুহকিনী মাকে বুকে ঘাস করে বিষাক্ত বক্র সামনে তুমি খেলতে চাই না। কুসুমিনী মায়ের দল, তোমরা জানে আনন্দ কথা জানে তোমাদের কর্ণ করে প্রবেশ না করে, প্রবেশ না করে। চুপ করো না, চুপ করো। কাকে শোনাচ্ছ তোমার এই মর্ম বেদনা? কেউ শুনবে না, কারণ প্রত্যেকটি সংসারে ওই একই ঘুম পোকায় কুড়ে কুড়ে খাচ্ছে। এর যে কোনো পরিবর্তন হবে না। না না গুনটা এর জন্য দায়িত্ব নিই আমরা আমরা। নিশ্চয়ই আমরা পিতা মাতা হয়ে আদর্শ সন্তান তৈরির কারিগর হতে পারিনি, শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীকে ভুল শিক্ষা শিক্ষিত করেছে। আমাদের সেই ভুলের মাসুল, পাপের ফসল আমরা ছাড়া কে ভোগ করবে? না না গো না, তোমার এই ধারণা সত্য নয়। বৌমা আমাদের ভুল বুঝতে পারে, কিন্তু আমাদের সন্তানরা করুণা, যে বৌমা তোমাকে ভুল বুঝতে পারে সে তোমার সন্তানকেও ভুল বোঝাতে পারে। করুণা, কারণ কখন লক্ষ্য তবে দেব ঘি গলতে বেশি সময় লাগে না, বিশ্বাস আমার নির্ভুল। তাহলে আমাদের মতো হতভাগ্য পিতামাতাদের শেষ ঠিকানাটা কোথায়? আমরা কি চিরকাল এই সংসার মধ্যে শুধু গরলটুকুই পান করে থাকবো? না, ওই গরলের পরিবর্তে তোমাদের মুখে অমৃত তুলে দেবে তোমাদের এই অসম সন্তান সুদীপ রায়। সুদীপ, সুদীপ। থাক, থাক বাবা। আমি চাকরি পেয়েছি বা, খুব বড় চাকরি পেয়েছি। তাই নাকি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। লক্ষ্মীর মুক্তি উজ্জ্বল করো। থাকো, এমন একটা খুশি দিনে তুমি ওকে আসিস। নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা কি হো, বাবা সুখী হো। তাহলে কোথায় কি চাকরি পেলি? ওই রাজাবাজারে মেসাজ মিত্রের কোম্পানিতে। মিত্র মিত্র তোকে কোন শর্তে চাকরি দিল? শর্ত? হ্যাঁ শর্ত। কারণ বিনা স্বার্থে তিনি তো এই পৃথিবীর বুকে এক পা ফেলেন না।
না মানে তেমন কিছু নয়, তবে আমি কথা দিয়েছি যে ওনার একমাত্র মেয়ে তো টোনাকে বিয়ে করবি। করুণা, তোমার ছেলে সব কাজ বসিয়ে এই বাড়িতে। তাতে কি হয়েছে গো? ও যখন ভালো চাকরি পেয়েছে, যেখানে হোক ওকে বিয়ে করতে হতো, তাই জীবনের অঙ্কটা কিন্তু এত সহজে 2 আর 2 এর যোগে 4 হয় না করুণা। সে অঙ্ক বড় জটিল। আর বলে মনেটা হলো সেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকাটিতে কখন যে গুণ অঙ্কে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল কেটে টুকরো হয়ে কোনো জনের ঠিকানায় হারিয়ে যাব, তো কেউ বলতে পারে না করুণা, কেউ বলতে পারে না। এমন কেউ স্বয়ং নিয়তিও না। তাহলে কেন ভুল করেছে বাবা? না না রে বাবা, না, কোনো ভুল তুই করিস নি। তো শিক্ষা যে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার নয় বাবা, শিক্ষা যে মানুষের মনুষ্যত্বের বিকশিত করে। এই কথাগুলো মনে রাখলে আমি সকলকে বলতে পারবো যে তুই আমার শিক্ষিত সন্তান, আর আমি তোর জীবন পাঠশালার শিক্ষক প্রভাত রায়। প্রভাত রায়। বাবা যে কি বলে গেলেন আমি কিছুই বুঝতে পারলাম না মা। ওর বাবার কথা বাদ দে, উনি চিরকাল এমনি করে হিয়ারি করে কথা বলে। তাহলে তুমি বাবাকে বলে দিও মা, আমি সামনের মাসে ডোনাকে বিয়ে করছি। কিন্তু বাবা এত তাড়াতাড়ি। তাতে কি হয়েছে মা? তাতে কি হয়েছে? ডোনা খুব ভালো মেয়ে, সে নিশ্চয়ই এই সংসারে এসে আমাদের সংসারের হাল একেবারে পরিবর্তন করে দেবে। তাছাড়া বাবা বলেছিলেন। কি বলেছি? কি বলেছি তুই বাবা? না না, তুমি ভুল বুঝছো মা। বাবা এদিন আমার ভাবি শ্বশুর মশাই বলেছিলেন মা, আমি তো ভাবলাম তুই বুঝি তোরই মূর্খ মাস্টার মশাই বাবার কথাই বল। মা। সত্যি তোর মূর্খ মাস্টার মশাই, তাই সারা জীবন ওনাকে চোখের জল সম্বল করে ঘষতে হবে। তুমি বুঝি ভবিষ্যৎবাণী করছো বৌমা? ভবিষ্যৎবাণী না হলেও কথাটা আবার মিলিয়ে নেবেন। দেখ, আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না, আপনার সঙ্গে তর্ক করা মানে তো মনে মুক্ত ছড়ানো। দেখ চলো ঠাকুরপো, আমি তোমার চা জল খাওয়ার ব্যবস্থা করেই এসেছি। চা জল খাবার কিন্তু বৌদি। কোনো কিন্তু নেই, তুমি সেই কোন ছাত্র করে বেরিয়েছো, আর পৃষ্ঠ এই এগারোটায় তোমার মুখ একেবারে শুকিয়ে গেছে, তাই তো তোমার চা জল খাওয়ার ব্যবস্থা করেই আমি এসেছি। কিন্তু বৌদি এতদিন ধরে সংসারে চা জল খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আরে বাবা, এতদিন কোনো সুব্যবস্থা ছিল না বলে আজ হতে পারে না, এরকম তো কোনো কথা হতে পারে না। আরে এসো তো, এসো আমার সঙ্গে রোজ। না বৌদি না, আমি একেবারে স্নান ছেড়ে ভাত খেয়ে নেবো। ভাত তুমি নিশ্চয়ই খাবে ঠাকুরপো, তবে সেটা চা জল খাওয়ার পর একটুখানি বিশ্রাম নিয়ে তারপর। তার আগে আমি যা বলছি শোনো, এসো এসো আমার সঙ্গে। চলো বৌদি, চলো। কি বিচিত্র এই সংসার। একদিন আগে বিপাশায় যার 1 গ্লাস জল যুক্ত না, তার জন্য চা জল খাওয়াতে হবে বেলা 11টায়। কাকা তোমার কত মহিমা! এতদিন জানতাম এই পৃথিবীতে বাঁচতে গেলে টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকাতে আজ আমি বুঝতে পারলাম যতদিন তুমি রোজগার করতে পারবে ততদিন এই সমাজ সংসারের মধ্যে তুমি সত্তার পাত্র হয়ে থাকবে। সুখী সংসার তোমার একমাত্র ঠিকানা। কিন্তু যাদের কোনো রোজগার নেই, সেই বৃদ্ধ অসহায় বাবা মায়ের শেষ ঠিকানা কি? আপনাদের গাড়িটা রাস্তা থেকে সরিয়ে নিন। কি বললেন? কি বললেন স্ক্র্যাম্বল? আমাকে গাড়ি সরিয়ে রাখতে হবে? No, never! আমি মাল্টি মিলিয়নার যুধিষ্ঠির দাশগুপ্তর মেয়ে শিক্ষা দাশগুপ্তা। কারণ অর্ডার কার অভ্যাস আমার নেই। আমার গাড়ি ওখানে থাকবে আর এই পার্কে
আর কি বুঝবে? আপনার এই গালফোনের কথা শুনতে আমি এখানে আসছি মিস্টার আমি বলতে চাইছি আপনার গাড়িটা আপনি রাস্তা থেকে সরাবেন, হ্যাঁ কি না? যদি বলি না, ওই যদি কিন্তু অথবা কথাগুলো বাদ দিয়ে বলুন আপনার গাড়িটাকে আপনি রাস্তা থেকে সরাবেন। ভয় দেখাচ্ছেন, না ভয়? না, না, অনুরোধ করছি, হাত জোড় করে একজন মুমূর্ষু মানুষের জীবন ভিক্ষা চাইছি, দয়া করে আপনাদের গাড়িটা রাস্তা থেকে সরিয়ে নিয়েই আমাদের গাড়িটাকে যেতে দিন। তাতে আমাদের লাভ কি? না না, লাভ নয়, লাভ নয়, বরং কিছুটা লোকসান হবে। আপনাদের ওই রঙিন পেয়ালার দুপুরে একটু ব্যাঘাত ঘটবে, কিন্তু একটা সান্ত্বনা পাবেন যে কি? একজন মৃত্যু পথযাত্রী রোগীর রোগীটা কিন্তু তোমার আমার নয়, তাই তাকে করোনা করা আপনার পক্ষে সম্ভব নয়, এই তো? শেষ কারণ তোমার ওই গাড়িতে ওই লোকটা সত্যিকারের রোগী কিনা সেটাই আমার সন্দেহ। তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি তোমার ওই গাড়িতে সাজানো রোগীর মাঝিতে কোনো মাদক দ্রব্য পাচার হয়নি এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? নিজেদের সংসারটাকে দিয়ে জগৎ থেকে বিচার করবেন না বিশ্বাস গুপ্তা। ও, তাই নাকি? তা তোমরা অস্বীকার করতে পারো তোমরা এই সুন্দর সমাজের জঞ্জাল বেকার পাও তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, আমরা এই সমাজের জঞ্জাল বেকার মন্ডলে, আর আমাদের মতো বেকার মন্ডলের আছে বলে এখনো পর্যন্ত এই পাড়ার নর্দমাগুলো পরিষ্কার থাকে। তাই তো? অসহায় রোগীগুলো কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছায়, বাবা। আর যারা মারা যায় তাদের দাহ করার ব্যবস্থা করে এই বেকার মন্ডলে দেয়। তবে আর কি জানো এই দেশটাকে একেবারে উদ্ধার করে ফেলেছো? না না না, উদ্ধার না করলে আপনার বাবার মতো দেশটাকে নরকে ডোবায় না। আগে আমার বাপি তিলককেটে বড় ধর্মিক শ্রেণী চোরাচালান আর মাদক দ্রব্য পাচার করে দেশের বুকে গুন্ডার বদমাশ তৈরি করে। আমার বাপি নামে একটা বাজে কথা বললে আমার কিছু করার আগে আমি শেষবারের মতো জানতে চাইছি আপনার গাড়িটা আপনি রাস্তা থেকে সরাবেন, হ্যাঁ কি না? না, আমি তোমার বলি না। ও, তাহলে আমাদেরকে রাস্তা দেখতে হয়। সে তোমার যা খুশি তুমি করতে ওকে, পারো। ওকে, ওকে, ওকে। ওই শ্যামল, পিন্টু, পলাশ, তোরা এই ম্যাট লেডির গাড়িটা উল্টে দিয়ে আমাদের গাড়িটা যাওয়ার ব্যবস্থা করে নে। কালা না হলে নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আর অন্ধ না হলে নিশ্চয়ই দেখতে পাবেন যে ঘটনাটা কি ঘটছে ওইদিকে। উল্টে দিলে কেন? হাজার অনুরোধ করে আমি আপনার মনটাকে গোলাতে পারিনি, তাই একবার যখন আদেশ দিয়েছি আমার কোনো এবং কারোর উত্তর আমি দিনই আর দেবো না। হবে এই পিস্তলের মুখোমুখি দাঁড় করিয়ে সত্যের উত্তর দিতে বাধ্য করার কন্ডে সাগরে পেতেছি সচ্চা শিশির। আপনার এই মনের কন্যার ভাষায় আমরা বললাম বেকার বল বলে, তাই আমাদের মতো সাধারণ মানুষকে পিস্তলের ভয় দেখিয়ে আপনার কোনো লাভ হবে না। হবে হবে নিশ্চয় হবে, কারণ মৃত্যু হয় এই দুনিয়ার সব খাবারই ভালো। মাননীয় দর্শক মন্ডল, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সব প্রশিক্ষিত ভদ্র সমাজে মানবতার ধরাধারীদের আদিম হিংস্র পশু সম আচরণের প্রতিবাদে আপনারা 1 মিনিট নীরবতা পালন করুন। বলুন বাংলায়, কারণ আমার বন্ধু প্রদীপ শান্তি আর শক্তির শিখা ধারণ করে জ্বলতে জ্বলতে সব শিখা হারিয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। তবে আমি আপনাদের কথা শুনবো, তবে ইংরেজিতে নয়, বাংলাতে। পবিত্র পবিত্র ওরা সব পবিত্র হাতরা প্রদীপ রাখাল লাগে চারটে তখন হাত পথে পৌঁছে গেছে। এই পবিত্র তুই হয়ে যা পবিত্র, রাখালবার চিকিৎসা যাতে ভালোভাবে নিশ্চয়ই করতে প্রদীপ, সেই সঙ্গে তোর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আয় প্রদীপ, আয়, তোকে কাঁধে নিয়ে প্রদীপ আমাকে কাঁধে নিতে হবে কেন রে পবিত্র? অন্যায় অত্যাচার লাঠি নাই নীতি আগা থামতে পারে কিন্তু শেষ করতে পারে না। এখনো নিভে যায়নি রে পবিত্র, এখনো নিভে যায়নি। এই প্রদীপের আগুনে মহাজ এখন অনেক মানব তুমি আমার অত্যাচার বিলাস মহলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে পারে। প্রদীপ রায়, আপনাদের অবিচার অত্যাচারের লাঠিটা হজম করে রক্তাক্ত মাথায় আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যায়, আমার কপালে কেন রক্তের দাগটা আমি নীরবেই মুছে ফেলবো। যদি রাখালটা সুস্থ হয়ে ওঠে, ঈশ্বর না করুক, যদি রাখালদার কিছু অঘটন ঘটে তাহলে কথাই নয় কাজ করেই তার যথা সময়েই বুঝিয়ে দেব। কিছু বলার আগে করে কিন্তু কাজ করে সেটা দেখিয়ে দেয়। শুনুন শুনুন মিস দাশগুপ্তা, স্বামীর সহজ চিহ্ন দেবেন বলে যে কপালটাকে আপনি সাজাতে রেখেছেন, সেই কপালটাই আমি রক্তের নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে রাখাল তার স্মৃতি অর্পণ করবো। আর এটাই আমার বিশ্বের প্রতিজ্ঞা। আপনার এই বন্ধুটা
কি একবারে পাগল হয়ে গেলেন নাকি? তারপরে কি বলতে চাইছিলেন আপনি? না মানে বলছিলাম কি, ওনার কথাগুলো তো একেবারে পাগলের প্রলাপের মাত্র না। তাই যদি ওই রাঁচির পত্রাগারে ভর্তি করেন তো আপনি একটু ব্যবস্থা করে দেবেন এই তো? রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালি নাকি সাহায্য করেছিল বলে শুনেছি। হ্যাঁ, তা বুঝতে পারি। ইঁদুরের কোনো সহযোগিতা ছিল বলে তো আবার চারও নেই। বাবু, আপনি কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সভ্য শিক্ষিত ভদ্র সমাজের বুকে দাঁড়িয়ে অভদ্র আচরণ করা বা অসভ্যের মতো কথা বলা, একটু অধিকার আপনার মতো কিছু ধনগর্ভে কল্পিত মহিলা থাকবে, এগুলো ভারতবর্ষের কোনো সংবিধানে লেখা আছে কিনা তা তো আমার জানা নেই। এই কথাটা আমাকে না জিজ্ঞাসা করুন ওই আপামর জনসাধারণকে যারা আপনার কথাগুলো শুনছে। তোমার মুখটা বন্ধ করবে, না ছাড়া এই লাঠির আঘাতে তোমার মাথাটা গেলে। অমন কাজটা করো না খোকা, কারণ তাদের কথা তুমি নিজে গরিব হইও, আরেকজন গরিবের মাথায় লাঠি মারতে যাচ্ছ, স্বার্থ ফুরিয়ে গেলে তাই একদিন তোমার গলায় পা দিয়ে তোমার অন্য প্রাসন্নের ভাবটা তুলে দেবে। আর এটাই হচ্ছে এদের সংবিধান। আরে যা যা চালানোর জ্ঞান বাবু, ওই ফুটপাতে মাদুর বিক্রি করার জ্ঞানটা অন্য জায়গায় ছাড়ি। এখানে বেশি ফুটোই মারতে না, এক লাঠির আঘাতে হাসপাতালে করে শুয়ে দেবো। না, ওই কাজটা তুই করবি, তুমি কয়েকদিন পরে। ছোট মেয়ের হাত বন্ধ করে তারা যারা ভীরু কাপুরুষ। তাই আমাদের টার্গেট হলো ওই পালের গোদা প্রদীপ রায়। শিক্ষা দিয়ে আমি বুঝিয়ে দেবো যে ওর মতো একটা রাস্তা নেড়িকুত্তার কাছে হার স্বীকার করবার জন্য এই শিক্ষা দাসগুপ্তার জন্ম হয়নি, আমি জন্মেছি ওদের বুকে বুকে পা রেখে চলবার জন্য। তোমাকে যে একজনের কাছে হাঁটতে হবে সুন্দরী, সে আর কেউ নয়, তোমার রূপের সৌদা করে। আরে কেমন বুঝছিস? ওই পাখিটা পোষ মানবে তো? আপনার মতো দোলাজ খাজা পেলে ওই পাখি তো কোন ছাড়, পাখির মাটাও পোষ মানবে। আরে না নয় কেন না, কথা বলতে নেই, কারণ দুদিন পরে ও হবে আমার। আচ্ছা বাবু, ওর বাবা মানে আমাদের বাবু কেমন একটা। কোনো চিন্তা করিস না রে কালু, কোনো চিন্তা করিস না। ওই সব বাবুকে কাবু করে আমি আমার নির্দিষ্ট লক্ষ্য কিন্তু পৌঁছবই। এখন আমাকে কি করতে? এখানে নয়, এখানে নয়, তুই কোথায় বল না, দেওয়ালেরও কান আছে। তাই তোকে যাবো আর আমি হোটেলে রেল বলতে গিয়ে বলবো তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা। ঠিক আছে বাবু, যাচ্ছি। আপনি ষড়যন্ত্রের জাল তৈরি করাটা শেষ করুন, তাকে যে রাঘব এই সারা কালু সর্দার আপনার কাছে আছে, থাকবে ও ছিল। আচ্ছা চলে, নমস্কার। তোমার ওই নজর কমতি যৌবনে আমি আমার কামনার বিষাক্ত ধরাতে কারণ তোমার বাবার অনেক পাপ কাজের সঙ্গী আমি, আর সেই পাপের নৌকোকে শুরু করে পূর্ণ করতে তোমাকে যেমন চাই। মানুষ সবকিছু পায় না। নিশ্চয়ই নিশ্চয়ই পাওয়া যায়, যেমন ধরো আমার মন তুমি চাইছিল, তাই একবার হাতে নাতে পেয়ে গেলাম। চলো না আজ রাতে কোনো হোটেলে গিয়ে এনজয় করা যাক। সময় হবে না। কেন কেন সময় হবে না? কারণ আজ এক্ষুনি এই পার্টি একজনের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। What do you say? Yes, my life partner Mr. সুদীপ রায়। তারপরে বানায় সুদীপের মতো একটা হবে। Yes, my dear, আগামী সোমবার তার সঙ্গে আমার রেজিস্ট্রি মেরে। না না না, এই সুদীপের মতো একটা হবে। বলো, একটা কথা তুমি কিছুতেই বুঝতে পারছো না। লাইফকে যারা সত্যি এনজয় করতে চায় তারা ওইরকম হাজারা গরিবরা নতুন স্বামীকে বেশি পছন্দ করে। তাতে তাতে সবগুলি বোঝাই রাখা যায়। আমি কিন্তু তোমাকে এভাবে চাইনি না, আমি চেয়েছিলাম। ও লোক শুধু ভাবে স্বামী নামে দাঁড়ালে টাকা রোজগারের একটা যন্ত্র, যে টাকায় আমি শুধু তোমার সঙ্গে বাবু বাবু, কিন্তু আমি তোমার এই ডিসিশনটা মেনে নিতে পারলাম না। যাক, আমি এখন আসছি। তাই বলে তোমাকে চলে যেতে হবে কেন? তুমি আমার কাছে আগে যেটা করছিলে এখন
মধুর স্বাদ উপভোগ করা যায় না ডোনা। যাক, আমি এখন আছি। चाहो तुझे অলোক মজুমদার। আর অলোক, এই হচ্ছে আমার হাজবেন্ড ইন ল, এম আই কারেক্ট? নমস্কার, নমস্কার সুদীপবাবু। নমস্কার নমস্কার, তাহলে কালই আমরা নারায়ণ মশাই দাঁড়ান। কপতির মনের নিভৃতে জমে থাকা ওই প্রেমানন্দ শুরু করার আগে এই তৃতীয় ব্যক্তিকে এখান থেকে বিদায় দিন। বাই, ইউ এন্ড এভরিবডি, মে গড ব্লেস ইউ। বাই বাই। আচ্ছা ডোনা, তোমার বন্ধুর কথাগুলো যেন একটু বাঁকা মনে হলো। হলেও এই মডার্ন সমাজ ব্যবস্থার কথা চিন্তা করে এইটুকু তো তোমাকে মেনে নিতে হবে ডার্লিং। কারণ সুদৃশ্য গোলাপের গায়ে দু একটা কাঁটা তো থাকবে। ওকে মাই সুইট ডার্লিং, তাহলে আগামী সোমবার আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি। অফকোর্স, বাই দ্য ওয়ে সুদীপ, আমি কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে এই রকমের পোশাক পরেই থাকবো। সে কি এই পোশাক তো বাইরের জন্য, বাড়িতে কিন্তু তোমাকে শাড়ি পরতে হবে, শাড়ি। শাড়ি? Oh my God! না সুদীপ না, ওসব শাড়ি গাড়ি আমি পরতে পারবো না। শাড়ি পরে তো ভীষণ ভালো লাগে। কিন্তু বাবা মা, যারা এই মডার্নিটিকে মেনে না নিয়ে আজকালের ধ্যান ধারণাকে বুকে জড়িয়ে ধরে রাখে, সেই সব বাবা মায়েদের না আমি একদম কেয়ারই করি না। কিন্তু ডোনা, আমার বাবা যে একজন প্রাক্তন মাস্টার মশাই। কেয়ার ভুল শুনি, এই কম্পিউটার যুগে সেকেলে মাস্টার মশাই আর এখানে উঁচু 10 পয়সা দুটোরই মূল্য আমার কাছে সমান। তাই আমি চাই বেশ, তুমি যা চাইবে আজ থেকে এই সংসারে তাই হবে। তোমার স্বাধীনতায় তুমি কোনোদিন হস্তক্ষেপ করবো না, কারণ তুমি তো আমার সৌভাগ্য লক্ষ্মী।
ও মাইশ্বরী দাস, ঠিক এমনি ভাবে তুমি হবে আমার জীবনের ফুটন্ত গোলাপ, আর আমি তোমার বুকে কৃষ্ণার্থ ভ্রমর। আখি আখি লাইক আখি 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 छोड़ूंगा नहीं, हमारा पैसा जाए श्याराम, हमें जरूर वापस करिए। ये सारे जहां बेईमान और शैतानी से भर गया, वही शैतानी का खत्म करके हमारा अधिकार हमें जरूर अदाई करिए। और ये है मेरा श्याराम की कसम। गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছেন, বাবা যুধিষ্ঠির এ জীবন ক্ষণিকে পদ্মপতর জলের নেয়, এই আছে এই নেই। नमस्ते बाबूजी। কে? ও সিংজি, আপনিও কি আমার গুরুদেবের কাছে? नहीं नहीं बाबूजी, हम ही व्यवसादार थे, इसीलिए मेरा लक्ष्य पूरा रितिया पर। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, টাকা মাটি মাটি টাকা। फाका वही आवाज, बिल्कुल फाका आवाज আছে বাবুজি। কথা বলতে নেই ভয়, ভগবান শ্রীরামকৃষ্ণের বাণী। আপনি যদি মানিয়ে চলেন তা अभी तक हमारा रुपया वापस करेंনি কেন? আরে পাবেন পাবেন, টাকা তো বাঁচাচ্ছে বলে বলছে, আমি ধরে রাখবো, সময় মতো একদিন নিয়ে যাবেন। বলেন আমি কব আসবেন? কবে? আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছেন, যথা আপনি ওই মাঘে পূর্ণবতী নিয়ে মাঘী পূর্ণিমা। আপনি তো অসুস্থ বোধ করছেন নাকি? नहीं नहीं बाबूजी, कोई गड़बड़ ना আছে। तो हमें बेयाद হইনি वही 1982 साल की माघी पूर्णिमा की कोथा। कुछ नहीं बाबूजी, कुछ नहीं, मैं थोड़ा बेसबल हो गया था, लेकिन बेयाद नहीं। ये सब गुण से शार्दुल का माफिक विचरण करके वही दिन का फैसला करेगा, और वही होगा मेरा जिंदगी का आखिरी फैसला। गुड बाय बाबूजी, गुड। গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেন যে প্রভু যে সর্বত্যাগে ইয়োর প্রকৃত পরিচয়। মাঘী পূর্ণিমার কথা শুনে মন চমকে উঠল কেন? তবে কি আমার জীবনে চলার পথকে কণ্টক মুক্ত করতে কটাক্ষণ করেছে
সঠিক হিসেবে আমার কাছে নেই। প্রয়োজনে সেটি হিসেবে কত সামনের নামটা আমি বলে দেব। না স্যার, আপনার মতো মহান মানুষের মুখে এ কথা মানায় না স্যার। না স্যার, যা সত্য আমি তাই বলছি। সত্যির প্রয়োজনে আর সকলের সঙ্গে যে নিজের স্ত্রীর রক্তে হাজার হাজার দ্বিধা করেনি, সে যদি মহান হয় তবে সৈন্য থেকে এদেশে শয়তানের তৎপর তাদের গায়ে আটা হয় স্যার, যারা নিঃস্বার্থ ভাবে পরোপকার করে আর অন্যায়ের প্রতিবাদ করে সস্তায় নাম কিনতে চায় না। তুমি কি বলছো? কি বলছি স্যার? আর আপনারা হচ্ছেন বর্তমান যুগের জীবন্ত ভগবান। তাহলে তুমি ভোটে দাঁড়ালে আমার গুরুদেবের কৃপা জিতবেন এবং মন্ত্রী হবেন, সেটা আমি হঠাৎ করে বলতে পারি স্যার। একটু হলো আমি মন্ত্রী হলে মানে পুরো বিজনেস একই সঙ্গে তুমি করবেন স্যার। আপনি জানেন না স্যার, জানেন না বর্তমান সমাজ ব্যবস্থায় ওই রাজনীতি হলো সবচেয়ে বড় ব্যবসা। মানে বিনা মূল ধরে কোটি কোটি টাকা রোজগারের এত সুন্দর পথ আপনি দুটো ব্যবসায় খুঁজে পাবেন না স্যার। আরে বাবা বাবা, বিবেচ্য বুদ্ধিতে করির চাণক্য হয়ে উঠেছ। আর তা না হলে আপনার মতো মহান মানুষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি হব কি করে স্যার? ওই পোস্ট তো আমাকে দখল করতেই হবে। আরে হবে হবে, তোমার জীবনে অনেক উন্নতি হবে। অনেকটা খুশির দিন এই বাগান বাড়িতে পুজোর সময় যেন একবারে রেডি করে আছে স্যার। দেখো আজ যেন ওই 40 বছরের যুবতীকে ধরে না স্যার, সুন্দরী সরসী ওই রিনাকে যাচ্ছি। থামো থামো, আমার গুরুদেবের চরণ বন্দনার সময় হয়ে গেছে। এখন ওই কামিনীর কথা মুখে আনতে নেই বাবা। খুব শীঘ্রই এই জগৎ সংসারের ত্যাগ করে আমার গুরুদেবের চরণে আশ্রয় দিতে আমি বৃন্দাবনেই চলে যাব। স্যার, আপনি বৃন্দাবনে চলে গেলেন, বাগান বাড়ির এত সবাই ওই সুন্দরী সরসী নাচে নাচে কি হবে তুমি বৃন্দাবনে চলে যাচ্ছি না। তাছাড়া রবিবার এই বিশেষ ছুটির দিনে সুন্দরী সরসী সেবা দাসী একটুখানি সেবা নিতে আমার গুরুদেবের কোন নিষেধ নেই। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ। হ্যালো হরে কৃষ্ণের বাচ্চা, যদি ইচ্ছে সব একটা ভোগ থাকবে স্বাধীনতার মুখ করে ক্ষমতার উচ্চাসনে বসে এই ঘরটাকে একবার কিন্তু কালের বিচারে নিয়তির খর্গ একদিন মাথায় নেমে আসবে। আর সেদিন কিন্তু আমি আমার সব হিন্দুর দিকে হাতে উচ্ছন্ন করে নেব। আজকাল থেকে আমি উচিত শিক্ষা দেবো। বলা নাই কওয়া নাই, হুট করেই তুমি এখানে আমার হলেন মনে হচ্ছে। কেন তার গেটের বাইরে থাকার কথা কি একেবারেই আমরা কেন এখানে কি আমার কোনো প্রয়োজন থাকতে পারে না? নিশ্চয়ই পারে। তবে কর্মচারী হিসেবে কোনো অন্য কোনো ভাবে এখানে নেবার কোনো প্রয়োজনে থাকতেও পারে না, কারণ মালিক আর চাকর দুটো শব্দের মানে কখনো এক হতে পারে না। কিন্তু মিস দাশগুপ্তা, আপনার এই বাবার বিচারে আমি মনে উঠতেই বানানো লাখ টাকা দামের জুতো বাটুরি ব্যাপার ভিতরে আলোক মজুমদার সেরা 27 সাল মাথার ওপর আর ওই লাখ টাকা দামের জুতোর স্থান পায়ের নিচে। কিন্তু মিস দাশগুপ্তা, আপনার বোঝাই জানা নেই যে আপনার বাবার শয়তানিতে সম্মতি দিকে আমি হয়েছি কিংবদন্তি শয়তান। আজকের এই অপমানের জবাব কিন্তু দেবো আমি ওই শয়তানির জীবনে। আপনার এই অহংকার ধর্মে পরিপূর্ণ এই সুন্দর দিকে চলে সবকিছুকে ম্যানেজ করার জন্য আমি ম্যানেজার করে জানো তার কারণে আমার প্রতিটি ভোরের চলে আপনার জীবন সহ সৎময় আর সিংহের সঞ্চারে পূর্বাভাস আমি আগাম দিয়ে গেলাম। আগাম তোমার এই মিথ্যে আস্ফালনে শিখা দাশগুপ্তার গর্বোন্নত বুকটা একটু কাঁপবে না, কারণ আমি জানি তুমি নখদন্তহীন একটা বাচ্চা করে কান খাড়া করে শুনে যাও। ওর খালাক মজুমদার আমার এই সৌভাগ্য রেখা মুছে দেওয়ার মতো সাধ্য এই পৃথিবীতে কারুর হবে না। অন্ধ অভিযাত্রার মোহে মানুষ যখন বাস্তব জ্ঞান হারায়
তখন তারা ঠিক এমনিই প্রলাপ। দেখি দাদা তুমি তোকে একটা গল্প বলতে এলাম, শুনবি? গল্প এ শুধু গল্প নয় রে, আমার নিজের চোখে দেখা এক সুন্দর অত্যাশ্চর্য দৃশ্য বলছি শোন। বলো। দেখলাম একটা মুমূর্ষ রোগী, যে নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সে কিন্তু অন্য একটা রোগীকে সুস্থ হয়ে ওঠার জন্য এই ফুলের তোড়াটা দিয়ে অভিনন্দন জানাচ্ছে। বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। সেই জন্যই তো আমি সেই ফুলের তোড়াটা নিয়ে এলাম তোকে দেওয়ার জন্য। নে ধর। বাবা, সুন্দর ফুল। হঠাৎ আমাকে দেবার কারণ? ওই ফুলগুলো দিয়ে অভিনন্দন জানালাম সেই রোগীটাকে সৃষ্টি করার জন্য। তার মানে? মনে হ্যাঁ। আমার বিচারে তোর কাজের যোগ্যতম পুরস্কার ছিল এই চাবুক। কিন্তু তা আমি তোকে দিতে পারলাম না, কারণ কোন কুশিক্ষার কবলে পড়ে বিপদগামী হলে তার দায়ভার ওই দাদার উপরেই বর্তায়। দাদা, আমি তোমার কথা ঠিক বলতে পারছি না, কিন্তু এই ফুল তো সেই শয়তান সাহেবের প্রদীপ রায়ের হাতের ফুল। এই ফুল আমি ওই পোচা নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। গঙ্গার জলে মোড়া ভাসিয়ে যেমন গঙ্গাকে অপবিত্র করা যায় না, তেমনি ভালোবাসার ফুলে ঘৃণার প্রলেপ দিলে তার মহিমা কখনো বিলুপ্ত হয় না রে। কেন অনুমানে মুক্ত ছড়াচ্ছ বর্দা? জানা থাকলেই যে পাখি হয় না আসলেই তার প্রমাণ। মিঠুন, হ্যাঁ বর্দা, লেখাপড়া শিখলেই যে শিক্ষিত হওয়া যায় না এমন প্রমাণ বর্তমান সমাজে অনেক আছে। মিঠুন, এটা অপমান করতে এখানে এলি? সে দৃষ্টতা আমার নেই দিদিমণি, কারণ আমি নামে মিঠুন, কাজে সিনেমার হিরো নয়, ওই ফুটপাত থেকে তুলে এনে একটা চাকর মাত্র। মিঠুন! হ্যাঁ বর্দা, আমি যখন এই বস্তির ঝুপড়িতে বাস করতাম তখন আমার দিদি দীপা পরের বাড়িতে ঝিগিরি করে আমায় খাইয়ে মানুষ করেছে। তারপর একদিন গাড়ি চাপা পড়ে আমার দিদির শরীরটা নীরব নিথর হয়ে গেল। আমি হয়ে গেলাম সমাজের আবর্জনা, ফুটপাত বাসী একটা কুকুর। ওসব কথা থাক মিঠুন। থাকবে কেন বর্দা, থাকবে কেন? সেদিন তো এই কুকুরটাকে তুমি মানুষ ভেবে রাস্তা থেকে তুলে নিয়ে সেই বাড়িতে আশ্রয় দিয়েছিলে, আর প্রথম দিনে এই দিদিমণিকে দেখে আমার হৃদয় বেদিতে বসিয়ে ভেবেছিলাম শিখা নয় দীপা আমার দিদি, আমার মা, অন্নদাত্রী মা, অন্নপূর্ণা। মিঠুন, তুই? বড় আশা করেছিলাম দিদিমণি তুমি হবে আমার দিদির মতো স্নেহময়ী মমতাময়ী অন্নদাত্রী মা অন্নপূর্ণা, কিন্তু সে আশা আমার বৈশাখ হয়ে গেল যখন দেখলাম তোদের বাহুর মতো একজন পরোপকারী নিরপরাধী মানুষকে তুমি। তুই প্রদীপকে দেখতে গেছিলি? শুধু দেখা নয় দাদা, ওখান থেকে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আমি ফিরে এসেছি। তাই নাকি? তা প্রদীপ এখন কেমন আছে? আগে তো বেকার বাউন্ডুলে বলে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে দুবেলা দুমুঠো ভাত পেত, এখন তো মাথা ফেটেছে তাই সকলের লাঠি একটা সহ্য করে। কি বলছিস মিঠুন? আমার একটা অসুস্থ ছেলেকে আমার সামনে ওর বৌদি ওকে যেভাবে অপমান করলো আমি এক মুহূর্ত ওখানে থাকতে পারতাম না, কিন্তু ও তো বেকার, তারপর মাথা ফেটেছে তাই সকলের লাঠি ঝাঁটা সহ্য করার শক্তি ঈশ্বরকে দিয়েছে। মিঠুন, দয়া করে তুই একটু চুপ করবি? কেন কেন দিদিমণি, ওই বেকার বাংলে ছেলেটার কথা কি আপনার খুব অসহ্য লাগছে? শিখা, বর্তমান দিনে আমাদের মতো মতগর্বী ধনীরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য সাজিয়ে ভালো অভিনয় করতে পারি। তা তুই কি একটু পারবি ওই রকম একটু অভিনয় করতে? অভিনয়? কিন্তু কার সঙ্গে কিসের অভিনয় দাদা? প্রদীপের সঙ্গে মৌখিক মিথ্যা সান্ত্বনার দাদা, এ তুমি কি বলছো? কি বলছি রে? তাতে হয়তো তার জীবনে লাঞ্ছনা গঞ্জনা আর বেকারত্বের জ্বালার অবসান হবে না, কিন্তু তুই তো তোর শিক্ষা বিবেক মনুষ্যত্বের কাছে এই কৈফিয়ত দিতে পারবি না। তুই তোর ফুলের মাসুল দিয়েছিস আর করেছিস তোর মহাপাপের প্রায়শ্চিত্ত। দাদা, দাদা, কি হলো দাদার মন্দ শিষ্য মিঠুন চক্রবর্তী? এবার আপনার সুপারহিট ছবির ডায়লগ শুরু হোক। দিদিমণি, চোখের নোনা জলে চিড়ে ভিজিয়ে খেয়ে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে তাদের স্বপ্ন সার্থক করা সওদাগর এই পৃথিবীতে কেউ নেই দিদিমণি। আচ্ছা মিঠুন, আজ তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা দিদিমণি? বাবা, তুই লেখাপড়া করেছিস, আর তোর প্রকৃত শিক্ষাগত যোগ্যতা কি? দিদিমণি, দাড়ি পাল্লায় মাপার মতো শিক্ষাগত যোগ্যতা আমার নেই ঠিকই, তবে নিজের মনকে এই বলে সান্ত্বনা দেই, এই বলে প্রবক্তাই এই সমাজ সংসারে জীবনের ঘটনায় আমি একজন গ্রাজুয়েট। তাই যদি মনে করিস তাহলে এই বাড়িতে সমাজকে চাকর হইতে বাস করছিস কেন? আমার সম্মান সর্বস্ব আছে বলে। এটা কি রে? আমার দিদি।
ভাই বলে মনে না করলেও ভালো না আমি সে কিনা করে দূরে তাড়িয়ে দিল। এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাবো না দিদি। মিঠুন, মিঠুন আমাকে দিদি বলে ডেকে আমার জীবনের সব ফুলগুলো ভাঙিয়ে দিয়ে গেল। আমার দাদাও আমাকে অনেক অনেক কথাই বলে গেল। সত্যি সত্যি কি আমি ভুল করেছি? হ্যাঁ আমি ভুল করেছি। আমি একটা মেয়ে হয়ে একটা ছেলেকে আমি আমারই জন্য তুমি তোমার বেদনার জীবনের কারণ আমি, তাই হয়তো যে ফুল আমি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সেটা আজ ভালোবাসার চির সঙ্গী হয়ে আমার জীবনে ফুটে উঠতে চাইছে। আর মনে মনে বলছে আমার পরানো রয়ে খেলা খেলাবে ওগো পরানো প্রিয়। আমার পরানো রয়ে খেলা খেলাবে ওগো পরানো প্রিয়। সংসারে কি কি প্রয়োজন তাকে আপনি জানেন না? জানি বাবা, তবে বর্তমান যুগ ধর্মে আমার জানার সঙ্গে এই সংসারের প্রয়োজনের মিলটা নাও তো হতে পারে। বেশি জ্ঞান দেবেন না, বুঝলেন? বেশি জ্ঞান দেবেন না। আপনার মতো স্কুল মাস্টারের সেকেলে জ্ঞান নেই। একালে যে আচল সেটা আমি মর্মে মর্মে বুঝতে পারছি। শুনে ধন্য হলাম। সেই বোঝার দোষটা একটু বলুন। জানো বৌমা, আগেকার দিনে সংসারের সার বস্তু ছিল বাবা মা, আর এখন তারা ভারী বোঝা সংসারের জঞ্জাল। আগেকার দিনে পরিবারের কর্তা থাকতো পুরুষেরা, আর এখন বউয়েরা ধরেছে সংসারের হাল। কেন? তাতে কি আপনার পায়ে ফসকা পড়ছে? ফসকা ফসকা পড়বে কেন বৌমা? ফসকা পড়বে কেন? তবে কথা কি জানো, সংসার কারাগারে বন্দী কয়েদিদেরও দায়িত্ব অনেক, আর সেই দায়িত্ব পালন করা মেয়েদের পক্ষে সম্ভব নয়। এই তো সেটা আপনি বলবেনই, কারণ মেয়েরা সংসার চালালে আপনাদের মতো বাবা মায়েদের খুব অসুবিধা হয়ে যাবে। কথা বলছো কেন? কারণ তাতে ছেলের মাথায় হাত বুলিয়ে তাকে সর্বশান্ত করার সুযোগ নিতে পারে। বৌমা, কোনদিন কোন সংসারে ছেলের মাথায় হাত বুলিয়ে তার বাবা কি সর্বশান্ত করতে চায়? আর কেউ না চাইলেও আপনাদের মতো স্বার্থপর বাবা মায়েরাই যাই চায়। আপনারা পারেন না বলে গায়ে এত জ্বালা ধরছে, জ্বালা। ভুল কথাটা তুমি ভুল বললে বৌমা। মানুষ তো বৃদ্ধ হলে তারা স্মৃতির ধ্বংস হয়, তাই তারা কখনো কখনো কাল পাত্র ভুলে অবিবেচকের মতো কথা বলে ফেলে। কিন্তু কিন্তু তাই বলে তারা স্বার্থপর হয় না।
আর তারা যদি স্বার্থপর হতো তাহলে এই সমাজ, এই সংসারের মুখে তাদের ছেলে মেয়েকে তারা প্রকৃত মানুষ করতে পারতো যে না। মানুষ করে গড়ে তুলেছেন সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। কোনো কথা আর বলতে হবে না মা, তুমি তোমার আচার ব্যবহারে বুঝিয়ে দিচ্ছ আমাদের শেষ পরিণতিটা কি হবে। আপনি এর মধ্যে ফোড়ন দিতেন? ফোড়ন দিতে নয় মা, আমি তোমার কাছে অনুরোধ করতে এলাম। আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তোমার এই পায়ের জুতো জোড়া খুলে আমার গালে মারো। কিন্তু একদিন যিনি সর্বজন সক্রিয় শিক্ষক ছিলেন সেই দেবতুল্য মানুষ শিক্ষক তোমার রোজগার করার মুরত নেই, শুধু আকাশ ছোঁয়া জ্ঞানের বাণী। তার মানে উনি রোজগার করেন না বলে ওনার কোনো সম্মান নেই। ওনার এই বড় বড় গুলিতে মন ভরে কিন্তু পেট ভরে না। পৃথিবীতে সব তবে না তো কি, অর্থ ছাড়া যেমন এই পৃথিবীতে এক পাও তোলা যায় না, তেমনি অর্থবিহীন এই জ্ঞানের বাণী আমি সত্য করবো না। কিন্তু দেখ আপনার মেয়েদের একটা টাকা রোজগার করে দেয় না, বেকার বাবা বলে সংসারে বসে বসে সংসারে বসে আছে, সংসারটা কি হাওয়ায় চলবে? যত সব সংসারের জঞ্জাল। যেন করুণাময়ী বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, "God is a stage", অর্থাৎ এই পৃথিবীটা এক রঙ্গমঞ্চ। আর আজ এই জীবন নাটকের রঙ্গমঞ্চের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওই কথাগুলোর অর্থ আমি মর্মে মর্মে অনুভব করছি। বৌমার কথায় প্রতিবাদ না করে তুমি ভুল করছো। করুণা, সংসারের বুকে বাস করে আমাদের মতো হতভাগ্য বাবা মায়েরা জীবন ভর শুধু ভুলই করে যায় করুণা, কিন্তু সেই ভুলকে তারা ভুল করে ফুটিয়ে তুলতে পারে না। তাই বলে আমাদের সন্তানরা আজ বৌমাদের কয়েকখানায় বন্দি। তাই তো প্রাক্তন শিক্ষক এই প্রভাত রায়ের হাতে আছে বাজারের ব্যাগ। আমার কোনদিন হয়তো এই হাতে উঠবে ওই বৌমার পরনের কাপড় কেটে আনার জন্য। করুণা, আরে তাই হলো ওই একবিংশ শতাব্দীর সভ্য শিক্ষিত সমাজের মুখে আমাদের মতো হতভাগ্য বাবা মায়েদের আর সেই জন্যই বুঝি সম্রাট আলেকজান্ডার এই মহান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলেছিলেন, সত্য সেলুকাস কি বিচিত্র এই জীবন নাটকের রঙ্গমঞ্চের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই রায় পরিবারের বাজার সরকার এই প্রভাত রায় তোমাকে বলছে, সত্য করুণাময়ী কি বিচিত্র এই সংসার। আমি তোমার কাছে কি অপরাধ করেছি দয়াময়, তুমি এমনি করে আমাকে তিলে তিলে দগ্ধ করছো? দয়াময়, আমি যদি তোমার চরণে বিন্দু মাত্র পূর্ণ সঞ্চয় করে থাকি তার বিনিময় ওই মানুষটির মনে তুমি শান্তি দাও দয়াময়, তুমি শান্তি দাও। এই যে মা, আপনার সেই বাউন্ডুলে লোফা ছেলেটি কোথায়? কেন মা, তাকে আবার তোমার কি দরকার? কাজ আছে, ঘরে বসে বসে শুধু ষড়ের মতো গিল্লে তুমি তো জানো মা সে এখন অসুস্থ। অসুস্থ? ফুটপাতে রকবাজ গুন্ডা মস্তান দিয়ে ওই রকম একটু একটু মাথা ফাটে, তার জন্য তার ঘরে শুয়ে পড়ে থাকলে চলবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো মেজে বৌদি, তুমি ঠিক বলেছো। আমাদের মতো ছেলেদের এসবে কিচ্ছু চাই আসে না, তাই এই লোক দেখানো ব্যান্ডেজটা মাথায় না থাকাই না বাবা না, আমার দেবী রইল ওকাশি করবি না বাবা, তুই ভালো না পর্যন্ত ওই ব্যান্ডেজ তুই করবি না বাবা। মা যখন বলছি তো যাক মেজে বৌদি বলো তো এখন তোমার কাজটা কি? মোড়ের মুখের দোকান থেকে আমার এই জুতো জোড়াটা চট করে পালিশ করে নিয়ে এসো তো দেখে। কি বলছো তুমি? চলিত হবে না বাপি, চলিত হবে না। ওই
কাজটা করতে আমি নিশ্চিত পারবো। না, তুই করবি না। মেজে বৌদি তুমি কিছু চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে তোমার এই জুতো জোড়া। পালিশটা করিয়ে নে, আমাকে উদ্ধার করো। হ্যাঁ, তা নয় করছি। আচ্ছা মেজে বৌদি, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? বলো, কি বলবে? না, আমার ওই মেসে তো কয়েকদিন আগে তোমায় একটা ১,৫০০ টাকা দামের শাড়ি কিনে দিয়েছে, অথচ এখনো পর্যন্ত তুমি কিনা সেই প্যান্ট শার্ট পরার মোড়টা ছাড়তে পারছো না। তাহলে ওই শাড়িটাকে গুছিয়ে রেখেছো কাউকে দেখিয়ে না ফুলিয়ে বলার জন্য যে দেখো দেখো আমার স্বামী না মস্ত বড় অফিসার, আমার জন্য কিনে এনে। আমি কোন পোশাকটা পরবো তার ডিসিশনটা কি আমি একজন তোমার মতো লোকের কাছ থেকে নেব? কি ব্যাপার তোরা বাড়িতে তো চেঁচামেচি কিসে? এই দেখো না, তোমার এই লোফার ভাইটিকে আমার এই জুতো জোড়াটা পালিশ করে আনতে বলেছিলাম বলে আমাকে যা একসাথেই করে অপমান করে। ভুল তোমারই না, তুমি তো জানো অলস মস্তিষ্ক শয়তানের কাজ। আর এদের মতন বেকার রাখবার ছেলেরা যে পথে খায় আর সেটাই ফুটো করে। তাছাড়া ওকে বলা কি দরকার ছিল? একটু আগে তো বাবা বাজারে গেলেন, বাবাকে দিলে তো ফেরার পথে বাবাই তোমার জুতো জোড়াটা পালিশ করে আনতে পারবে। মাননীয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন একজন প্রখ্যাত বাচ্চা মশাইয়ের সুযোগ্য সন্তানের মুখে একবিংশ শতাব্দীর সেরা সংলাপ। সে চমকে না উঠে আপনারা আপনাদের মনের খাতায় লিপিবদ্ধ করুন, তাহলে অন্তত এটুকু বুঝতে পারবেন যে বর্তমান শিক্ষিত উন্নত সমাজ ব্যবস্থা নামক কোন বারুদের স্তূপের উপর আপনারা বাস করছেন। পবিত্র বাড়াবাড়িটাকে সীমা থাকা উচিত। জানি না জানি, যেমন উচিত ছিল তোমার কথা বলা, কারণ সব কিছুর সীমাত্র আমার একার জন্য নয়, তোমার জন্য। এই ধারণা তোমার বদলে ফেলা উচিত। এই জন্যই যে দুটো হাত, দুটো পা, কিছুটা লেখাপড়া আর একটা সুন্দরী বউ থাকলে কখনো আদর্শবান মানুষ হওয়া যায় না। সাবধান পবিত্র, এই বাড়িতে দাঁড়িয়ে ফাঁদার বেহুশের মতো কথা বলে আমি কিন্তু তোমার ঘাট ধরে বের করে দিতে পারবো। বাবা, পবিত্র আমারই। সম্মানীয় অতিথি, আর আমরা বুঝি পানের জলে ভেসে এসেছি, তাই বাইরের কুকুর আছে। মনের ভেতর খেউ খেউ করলেও তোকে চড়াবার অধিকার আমাদের নেই। শুনুন মা, ভদ্র লোকের বাড়িতে কোনো ভদ্র অতিথি এলে যোগ্য সম্মানটাকে নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু চকচকে পোশাক পরা কোন ভদ্র বেশি ছোট লোক এলে তার স্থান কিন্তু এই বাড়িতে হবে না। এসে শুনে মেজা, তোমার কথা কি মেজো বৌদির কথার প্রতিধ্বনি? নিশ্চয়ই। তুই কি মনে করিস তোরা সকলে মিলে আমার স্ত্রীকে অপমান করবি আর আমি তা মুখ বুঝে সহ্য করবো? আজ প্রথম দিন, তাছাড়া ডোনা এবারই নতুন বউ, তাই আমি কিচ্ছু বললাম না। কিন্তু দ্বিতীয় দিন এই ঘটনা ঘটলে এই সংসারের বুকে একটা নতুন কুরুক্ষেত্র সৃষ্টি হবে। কথাটা তুই মনে রাখিস, মনে। সুদীপ, শুনে যা সুদীপ। তুমি কিছু মনে করবে না বাবা পবিত্র, বুঝতেই তো পারছো। আমি যে প্রদীপের বন্ধু, তাই সহ্য শক্তিটা আমি ওর কাছ থেকে পেয়েছি। তাহলে তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে মা, ঠিক আছে। যাক, কেমন আছিস তো? রাখাল না তো পুরোপুরি একদম ঠিক। তাহলে জানবি আমিও সম্পূর্ণ সুস্থ, কারণ আমার এই মাথার যন্ত্রণা আঘাতের জন্য নয় পবিত্র, রাখালদার জন্য, ওই রাখালদার সংসারটার জন্য। মরে গেলে সংসারের কারো কিচ্ছু ক্ষতি হবে না রে পবিত্র, কারো কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু রাখালদার যদি কোনো কিছু হয়ে যেত, তাদের সংসারটা যে অকালেই ভেসে যেত রে পবিত্র, অকালেই ভেসে যেত। প্রদীপ বাবু, ভেতরে আসুন। আসতে পারি যদি আপনি আমাকে ক্ষমা করে। না 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 না, রাখালটা সুস্থ হয়ে ওঠা কারোর উপর আমার রাগ। নাও আই এম ভেরি হ্যাপি। তাহলে এগুলো নিন, রাখালদার সুস্থতাই আপনার সুখের দ্বারে আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা রইল। নিন। বলুন, কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? নিন। নেবেন তো? নিন। মাননীয় দর্শক মণ্ডলী, দর্পের বুদ্বুদ আজ বাস্তবতার আকাশ থেকে বিন্দু বিন্দু বাড়ি হয়ে ঝরে পড়ল শুষ্ক রুক্ষ প্রস্তরময় মরুভূমির বুকে। যে দৃশ্য শুধু কবির কল্পনায় সম্ভব, তা আপনাদের সামনে প্রবাহমান।
এই পবিত্র তুই কি ভাবছিস? ভাবছি শরতের মেঘ মুক্ত আকাশে কেমন করে একটা ছোট্ট মেঘ ভেসে এলো। পবিত্র আর সেই সঙ্গে চেষ্টা করে দেখছিলাম এই কুটিল সমান্তর করে ভেসে ওঠা মনে মনে তর্পণ করা দুটি চরিত্রকে পাশাপাশি বসিয়ে একটা নব মেঘ রচনা করতে পারি কিনা। এই পাগল, এটা একটা পাগল কিন্তু। আপনার মতো বন্ধু পেলে সবাই কিন্তু এখানে পাগল। তাহলে আপনিও কি? পাগলিনী, তা না হলে কি আমি এত দূর ছুটে আসতে পারছিলাম না? আমার একটা অনুরোধ রাখবেন। হ্যাঁ, বলুন, বলুন। আগামীকাল সেই পার্কে যদি একবার আমার সঙ্গে দেখা করেন। দেখেন না মানে কি বলুন? আপনার সব জানার উত্তর আমি সেখানেই দেবো। আজ আমি আসি, আসি বুঝি তো। এই জায়গার বার বাচ্চা! বলছি তখন থেকে বাড়িতে পিঠে রওনা হয়ে হুল্লাড় করছো। আর ওদিকে কটা বাসন মেজে দিতে বলেছিলাম, হয়নি কেন শুনিস? না মানে বড় বৌদি বাসনগুলো এখানে আর ব্যবহারের জন্য প্রয়োজন হচ্ছে না, তাই একটু পরেই। একটু পরে কেন শুনি, একটু পরে কেন? পিঠে রওনা হয়ে হুল্লাড় করতে সময় পাও আর বাসন কটা মেজে দিতে ভার মনে হয় তাই না? বাড়িরও কাজ করবে না আর বাইরে থেকে 2 টাকাও রোজগার করবে না, অথচ বসে বসে অন্ন ধ্বংস করতে চাও করে না। আমি হয়তো ঘরে দড়ি দিয়েই মরতাম। ধরো আমার কিন্তু গলায় দড়ি দিতে ইচ্ছা হয়, কিন্তু দড়ি কেনার পয়সা পাই কোথায় বলো দেখি? দাও দেখি 10 টাকা দাও, দাও চট করে ছুটে গিয়ে বাজার থেকে দড়িটা কিনে আনি, দাও। না মানে পয়সা যে তুমি দেবে না আমি ভালো করে জানি, আমি কোথায় বলছো তুমি সবই নিজ বলতে হয়ে বলছো, তা আমার বুঝতে কিন্তু পারি। আর মন ভেতরে কথা বলতে হবে না, তো সব সমাজের জঞ্জাল। আপনি এখনো জানেন? আমি চলে গেলে আপনার হৃদয়ের সহ্য শক্তির গভীরতা যে আমার অন্তর দিয়ে আমি অনুভব করতে পারতাম না প্রদীপ বাবু। এত অপমান আপনি হাসি মুখে সহ্য করেন কি করে? গরিব শিক্ষা দেবী করতে হয়, কারণ অসীম সহ্য শক্তি ছাড়া এই বেকার ভাই যে কখনো তার চাকুরিজীবী দাদা ভাইয়ের সংসারে বসবাস করতে পারে না কিনা। প্রদীপ বাবু, দাদার কথা মতো আমি এখানে এসেছিলাম আপনাকে একটা পরীক্ষা করতে, কিন্তু এখানে এসে যা আমি দেখলাম তাতে ননের পুতুল হয়ে সাগরে ডুব দেবার সাহস না দেখানোই ভালো। তাই আজ আমি আসি, দয়া করে যদি সেই পার্কে যান তাহলে কাল আবার দেখা হবে। অতিক্রম করছে। আমি বুঝতে পারছি যে আমি যদি একটা চাকরি না জোগাড় করতে পারি তাহলে আমার বাবা মায়ের অবস্থাটা যে আরো করুন হয়ে যাবে। আমার একটা চাকরি চাই, আমার একটা কাজ চাই, প্রয়োজন হলে আমি নোট পাইব। বেকার বাঙুলে ছেলে সংসারে একটু কাজ করবে তো। সংসারে একটু কাজ করা, জুতো পালিশ করা, এক জিনিস হয় মুক্তি। যুক্তি দিও না, কি যুক্তি দিও না বুঝলে? তুমি রোজগার করো ঠিকই, কিন্তু সংসারটা চালাতে হয় আমাকে। অতি কিল্লি পড়া দেখিয়ে এই সংসারের মাথায় জুতো মারার অধিকার আমি তোমাকে দিই নেই। অধিকার কে কাকে দেয়? অধিকার যোগ্যতার ঘরে অর্জন করে নিতে হবে। তাহলে এবারই সেই যোগ্য তোমাকে লিখে আমি প্রশ্ন করছি, উত্তর দাও। গতকাল রাতে কি মা ভাত খেয়েছিল? জানি না। জানবে করছি বাড়ির বড় বউ। যে খান তাকে জিজ্ঞাসা করো। না, তোমাকে বলতে হবে একজন মানুষ না খেয়ে রইল আর সেই বাড়ি পরিচালিত হয় তুমি। আমি তোমার মায়ের কেনাবাদি নই। 3 বছর বয়স হয়ে আমাকে ছাড়তে হবে। আর তো আমি একা নই, আরো বউ রয়েছে, তারা দায়িত্ব নিক। কারণ তোমার মা তো আমাকে এক্সট্রা কিছু দিয়ে দেয়নি যে তার সমস্ত দায় আমাকেই বহন করতে হবে। এত নিজ তোমার মনোবৃত্তি। আমি নিজে, কিন্তু তোমার মনে হচ্ছে মা আমাকে কি দিয়েছে? আমি উপহার দিয়েছি বৌমা। আমি জানার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, সবার চেয়েও দামি। ওই একই রেকর্ড বারবার বাজিয়ে আপনি বাজার মাফ করতে পারবেন না বাবা, কারণ এই যুগে এই সব কথা একেবারে অচল। না শুনে আর কেউ কখনো প্রতিদিন হাততালি দেয়নি। দেবেও না।
কিন্তু বিশ্বাস করুন আমি যে বড় অসহায়। অবিশ্বাস আমি তোকে করছি না রে বাবা। আরে সংসারের প্রতি তোর অবদানকে আমি অস্বীকার করছি না, তবে আমি বলছিলাম বৌমা যা চায় তাই করা নয়। না বাবা না, আপনার বৌমা চায় সংসার থেকে আলাদা হয়ে যেতে, এই তো। হ্যাঁ বাবা, কারণ আমার মায়ের একটা সংসার চলছে, তাই ওই শয়তানি সহ্য করতে পারছে না, তাই কারণে অকারণে শুধু আপনাদের অসম্মান করে চলেছে। সেই জন্যই তো আমি তোকে বলছি বাবা, তুই বল বৌমাকে নিয়ে আলাদাই না বাবা, না, আমি কিছুতেই পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। বাচ্চাকে তোকে হবে কি বাবা, কারণ আমি জানি আমার কথা অবাধ্য তুই কখনো হতে পারবি না। কিন্তু আজ হবো আপনার কথার অবাধ্য হয়ে আমাকে যদি নরকে যেতে হয় তাই যাবো, তবু আপনার কথা মেনে নিন, আমি আলাদা হতে পারবো না বাবা, আমি আলাদা হতে পারবো না। তোর শ্বশুর তার মেয়েকে তোর হাতে তুলে দিয়েছেন, তার সুখ দুঃখ ভালো মন্দ তোরই উপর নির্ভর করে, আর তুই যদি অমত করিস। কিছু যায় আসে না বাবা, কিছু যায় আসে না, কারণ অন্যায় আপনার মেনে নিন একটা একঘণ্টাবর্তী সুখের পরিবারকে টুকরো টুকরো করার শিক্ষা আমি পাইনি বাবা, আমি পাইনি। আমি আপনার পায়ে আপনার মনের পায়ে থেকে আমাকে আপনি জুড়ে জুড়ে আমাকে আপনি জুড়ে তোকে আমি কি করে বোঝাবো যে কোনোদিন কোনো সংসারে কোনো বাবা চায় না যে তোর ছেলে পৃথক হয়ে যায়, একান্নবর্তী সুখের পরিবার ভেঙে শ্মশান হয়ে যায়, আর সেই শ্মশানের মুখে বসে আমাদের মতো হতভাগ্য বাবা না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি তো শিক্ষা কখনো হার মানিনি, আর সত্যের প্রদীপ কখনো নেমে যায়নি। আমি আমার পেনশনের টাকা দিয়ে চালু করবো এক নতুন চেতনা, এক নতুন চেতনা। কিন্তু পেনশন দেবে বাবা, আমি পেনশনই কবে পাবো? আমার জন্য ধরনের সরকার দয়া করে আমার পেনশনটা চালু করে আমাকে বাঁচতে না, এক পয়সাও দেবো না। তুই সাথে মদের জল দিয়েছিস, নেশাটা করে গানটির সময় নেশাটাকে একটু জমি मुझे भी मिला दे রাস্তার উপর মদকে হল্লা করছেন, আপনি কি জানেন না যে অর্পণ বাবু আপনি কে? তুমি সখী এ অসময়ে এসে প্রেম নিবেদন করছো কি? না তোমার অর্পণ বাবু মাধ্যমে একটা সীমা থাকা উচিত। আপনি নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা অর্পণ বাবু, আপনার বাবা বিদেশ একজন স্বনামধন্য ব্যক্তি, আপনি নিজেও প্রখ্যাত ব্যবসায়ী পার্টনার, সেই আপনি কিনা মদ খেয়ে এবারে কোনো মাফ করে দিন স্যার, আমি প্রতিজ্ঞা করছি আর কোনদিন কোন সংকের টাকা সারা নেই। থাক, প্রতিজ্ঞা রক্ষা করতে হবে না, বংশের মান মর্যাদা রক্ষা করতে মুখটাকে একটু ভদ্র করার চেষ্টা করুন। জয় শ্রীরাম। কাকে ফেরত দিচ্ছেন দারোগা সাহেব? ও সারাকে আপনি ইঞ্জিনিয়ারিং করবেন আগে আনতে পারবেন? কেন পারবেন না? আমি তো প্রতিজ্ঞা করেছি যে মদ আমি খাওয়াই না। ও সারার কোটা মুখটা তুই নিজেই জানিস না, তো রাস্তা পর মাতলামি না করে ভাগ নিয়ে আসে। তা যাচ্ছি না বাবু, তবে অপমান করবেন না। ওই জ্ঞান তোর এখনো আছে? নিশ্চয়ই আছে, তাই তো উত্তম না বলে মদ খেলে লিভার নষ্ট হয় না, কিন্তু মেমার চরিত্রটাকেই নষ্ট করে দেয়। এই মাতার বটে, লেকিন বেটার নই। কেমন সারা বেশি মাথা
যেটুকু মান সম্মান আছে লেখর বাড়ি যা। রাস্তা পর মাতলামি করে নিজের বাবার সম্মানে আর কালি দিস না। ঠিক আছে। साला बेटी माता जय श्री राम। আপনি কিছু মাইন্ডে দিবেন না দরগা সাহেব। ও সারা के लिए हमार कारोबारेर मान सम्मान सब चले গেল सब। আমাকে কারবারে রেখেছেন কেন? বিদায় করে দিন। नहीं ये हो नहीं सकता क्योंकि उसका पिताजी वीरेश्वर मित्री हमारे जिगरी दोस्त আছে তা ও भी हमारा लड़का माफिक আছে। কিন্তু ওভাবে তো চিরকাল চলতে পারে না সিংজি। ও যে কাজকর্ম করে চলেছে। दादा আপনাদের কাম কাজের বহুত অসুবিধা হচ্ছে আমারও भी তাই। लेकिन उसका पिताजी का दोस्ती के लिए हमें আপনার কাছে ওর হয়ে মাফি মাংছি দরগা সাহেব। মাপ চাইতে হবে না সিংজি, মাপ চাইতে হবে না। আপনার মতো মানুষের ছত্র ছায় ও যতদিন আছে ওর সব দোষ আমরা ক্ষমা করে দেবো। কথাগুলো বললাম শুধু আপনার শোনাবের কথা ভেবে। আচ্ছা চলেন, নমস্কার। नमस्कार जी नमस्कार। लेकिन हमें এখন কি করবে? ये सारा औरपन हमार कौन सा भी काम पर नहीं आएगा। खौफ परम करने के लिए मुझे दूसरा लड़का ढूंढना पड़ेगा। ये सब भीरू दुर्बल मातल चलबे ना। खौफ पूर्ण करने के लिए मुझे चाहिए एक लौह मारा। वही दुश्मन का लौह कपड़ा तोड़ने के लिए मुझे चाहिए एक लोहे का इंसान। আপনি ফাঁসি তৈরি করবেন, আমি মোম মচিয়ে মসৃণ করে দিয়ে আপনার পরিবারের একে একে সবাইকে ওই ফাঁসির তৈরিতে রাখতে। আপনার রাজ্য রাজধানীর উপর বসে লোক দেখি আমি গাইব, মা আমার সাথ নামি সকলি পুরায় যায়, মা আমার সাথ নামি আপনি মনের আনন্দে গান গাইছেন? আরে না গাইবো কেন, আমার তো শুধু হাসি আর গানের জন্য কেন। কিন্তু আমার জীবনে যে কান্নার তীর টেনে হচ্ছে। বললেন আমার একমাত্র ছেলে রাজধানীর চোর। তাতে কি হয়েছে? ডাক্তার দেখা ছেড়ে যাবে? না বাবু না, দীর্ঘ চিকিৎসা করেও তাকে সুস্থ করে তুলতে পারিনি। ভগবান হয়তো আমার পাপে পাপ। হ্যাঁ বাবু হ্যাঁ, আপনাদের কথা মতো কত নিরীহ মানুষের মাথায় আমি লাঠি মেরেছি। ভগবান হয়তো সেই শাস্তি তাকে দিচ্ছে না। কেন না, এসব তোর মনে ভ্রান্ত ধারণা, তুই অনর্থ চিন্তা করে করে। না বাবু না, ওই প্রদীপ বাবুর মাথায় যেদিন থেকে আমি লাঠি মেরেছি। প্রদীপ ওই কেন এই পৃথিবীতে পাপ পুণ্য ভগবান বলে কিছু নেই, অথচ শুধু টাকা টাকা। তাই যতদিন বেঁচে আছিস তুই কাছে টাকা কামিয়ে যা। টাকা এনে এনে টাকা, এই টাকা ছেড়ে চিকিৎসার জন্য বাড়িতে দিয়ে সোজা হোটেলে রেলের পথে চলে আসবি। সেখানকার দোকান তাজা মাল পেটে পড়লে দেখবি এই রঙিন পৃথিবীটা একবারে হাসি গান আর আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। কেন একবারে পরিপূর্ণ। টাকা টাকা ভারে ভদ্রলোক, এদের কাছে আমার ছেলের জীবনের থেকেও ফুর্তির দাম বেশি। অথচ এদের কথা মতো কত নিরীহ মানুষের মাথায় আমি লাঠি মেরেছি। না দিন এসেছে, ওই সব মুখোশধারী জানোয়ারদের চিনে দেওয়ার দিন এসেছে। ভাই সব হ্যাঁ, আমি তোমাদের বলছি তোমরাও জানো, কেউ বলেও ওই ফাঁকে পা দিও না। তোমরাও আমার মতো ছেড়ে দাও, আজ থেকে পাপ কাজ ছুড়ে ফেলে দাও। বাপের টাকা